ডিভোর্স কথাটা যতটা না সহজ ঠিক ততটাই কঠিন। ডিভোর্সের আজ 5 মাস চলছে আমার। আমি মধ্যবিত্ত পরিবারের মেয়ে, বিয়েটা হয় বাবার জায়গা বিক্রি করে, তারপর বেশ ধুমধামই বিয়েটা সম্পন্ন হয়, যাতে ওনার মেয়ে শ্বশুর বাড়িতে গিয়ে কথা না শুনতে হয়। বিয়ের কিছুদিন বেশ ভালোই কাটছিল, কিন্তু হঠাৎই সব পরিবর্তন হয়ে যায়। আমার হাজবেন্ডের ব্যবহার চেঞ্জ হয়ে যায়। রাতে আলাদা রুমে ঘুমাতো, আমাকে অবহেলা করতো। সবটাই মুখ বুজে নিচ্ছিলাম আমি, বাবার কথা ভেবে, কারণ এসব জানতে পারলে বাবা কষ্ট পেত। আমার শাশুড়িও আমার সাথে খারাপ ব্যবহার করতো, ঠিক মতো খেতে দিত না, সারাদিন কাজের মধ্যে রাখতো, স্বামীর সাথে মিশতে দিত না। একদিন খুব ঝামেলা হয়, বাড়ি থেকে বের করে দেওয়া হলো আমাকে। আমার কাছে তখন টাকা পয়সা থাক দূরের কথা, একটা ফোনও ছিল না। পাশের বাড়ি থেকে ফোন দিয়ে বাবাকে কল দিয়ে সবকিছু জানাই। উনি এলেন রাত ৯টার দিকে। এসে কোনো কথা না বললেই অসহায়ের মতো আমার দিকে তাকিয়েছিলেন। বাবার এই অসহায়ত্ব আমাকে তখন কুরে কুরে খাচ্ছিল। বাবার মুখের দিকে তাকিয়ে আমি নিজের কষ্টটা গিলে ফেললাম। বাবা আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলছিলেন, তোকে সুখ দিতে গিয়ে দুঃখটাই দিয়েছিলাম, পারলে আমাকে ক্ষমা করে দিস মা। আমি তখন নীরব, কথা বলার মতো ভাষা খুঁজে পাচ্ছিলাম না। বাবা আর এক মুহূর্ত দেরি না করে আমাকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে আসেন। ওই বাড়ি থেকে আসার পর কিছুদিন ওদের জন্য অপেক্ষা করি, একটা ফয়সালার জন্য। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে, ওনারা না আমাদের বাড়িতে আসতে চেয়েছেন, না ধরছিলেন ফোন। তখন বাবার বাধ্য হয়ে কোর্টে গিয়ে কেস করেন। তারপর অনেক ঝামেলার পর আমার ডিভোর্স হয়। ডিভোর্স হওয়ার পর গ্রামের মানুষ আমাকে নিয়ে নানান ধরনের কথা বলা শুরু করে। কোর্টে কেস ফাইল করা নিয়ে নিন্দা করেন। আরো অনেক কিছু। আমি ওনাদের কথাগুলো মেনে নিতে পারিনি। কি করেই বা মেনে নিব? গ্রামের সবাই আমাকে সম্মান করত, কেউ কোনোদিন আমার চোখে চোখ রেখে কথা বলার সাহস করেনি। আর সেই দিনের পর থেকে কত মানুষের কত কথা বলছিল আমার নামে। ওদের কথা থেকে বাঁচতে একটা সময় আমি নিজেকে ঘরবন্দি করে রাখি, কলেজে যাওয়া বন্ধ করে দেই। আমি কিন্তু ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিলাম, কিন্তু একটা ধাক্কায় আমার যেন সব নড়ে ওঠে। আমি দিনের পর দিন অসুস্থ হয়ে পড়ি। মা বাবা আর সহ্য করতে না পারে ডাক্তার দেখান। ডাক্তার বলে দিয়েছে আমি মারাত্মক ডিপ্রেশনে চলে গিয়েছি। আমার পরিবেশ আলাদা করতে হবে, আমার সাথে হাসি খুশি ভাবে মিশতে হবে, আমাকে মনে আঘাত দিয়ে কোনো রকম কথা বলা যাবে না। পরে বাধ্য হয়ে মা-বাবা আমাকে নারায়ণগঞ্জ খালামণির বাসায় পাঠান। এখানে আমি অনেকটা সুস্থ। আমি এখন নারায়ণগঞ্জ মহিলা কলেজের ডিগ্রি প্রথম বর্ষে লেখাপড়া করি। আমার নাম জোহরা বিনতে জুয়া। সবাই জুয়া বলেই ডাকে। আমরা এক ভাই এক বোন। ভাই বড় চাকুরির সুবাদে দূরে থাকেন। আমার বাবা আগে সরকারি চাকুরি করতেন, এখন রিটায়ার্ড। এই আমার জীবনের কাহিনী। হঠাৎ কাঁধে একটা হাত পড়ায় আমি চমকে উঠে পিছনে ফিরে তাকিয়ে দেখি খালামণি এসছে। আমি খালামণির দিকে তাকিয়ে মলিন হাসি হেসে জিজ্ঞেস করলাম, কিছু বলবে? তিনি আমায় মাথায় হাত বুলিয়ে দিতে বললেন, মা রে, তোর কি মন খারাপ? কই না তো, ঠিক আছি আমি। আমরা এয়ারপোর্টে যাচ্ছি, তুই যাবি না? এখনো রেডি হলি না যে? না, ইচ্ছে করছে না, তোমরাই যাও, আমি এখানেই থাকি। তুই একা থাকতে পারবি তো? আমি মাথা নাড়িয়ে বললাম, হ্যাঁ, থাকতে পারবো। তিনি খানিকটা হেসে কপালে ভালোবাসার আলতো ছোঁয়া দিয়ে বললেন, সাবধানে থাকিস, আল্লাহ হাফিজ। বিনিময়ে আমি চোখে ইশারা করলাম। তিনি চলে গেলেন, এক পলক আমার দিকে তাকিয়ে। আর আমি অনুভূতিহীন শূন্য হয়ে আকাশের দিকে তাকিয়ে আছি। একটু পর আজান দিবে, মাগরিবের নামাজ পড়তে হবে। খালামণিরা আলহামদুলিল্লাহ বেশ ধনী, ক্ষমতা সম্পন্ন। খালামণির দুই ছেলে, বড় ছেলে রেদওয়ান খান, যিনি আজ বিদেশ থেকে আসবেন। সামনাসামনি দেখিনি কখনো, শুধু ছবিতে দেখেছিলাম একটু। আর ছোট ভাইয়া ইমরান খান আমাকে খুবই আদর করেন, নিজের বোনের মতো করে। কখনো বোঝার উপায় নেই আমরা খালাতো ভাই বোন। আঙ্কেল সারাদিন বিজনেস নিয়ে থাকেন, কিন্তু সন্ধ্যার দিকে তাড়াতাড়ি চলে আসেন। চারদিকে আজানের ধ্বনি শোনা যাচ্ছে। আমি ব্যালকনিতে পা বাড়িয়ে রুমে আসতে ইমরান ভাইয়া হস্তদস্ত হয়ে ভিতরে ঢুকে বলল, বোন, আমি শুনলাম তুই নাকি যাবি না, কোনো সমস্যা? না ভাইয়া, কোনো সমস্যা না, আসলে এমনি আর কি, ভালো লাগছে না। আর তুমি তো জানো আমি ট্রাভেল করতে পারি না, অসুস্থ হয়ে যাবে। ও আচ্ছা, তাহলে আমিও যাব না, তুই একা থাকবি আর আমি চলে যাব? সেটা কি করে হয়? তার থেকে ভালো দুজন বাসায় থাকি। তুই নামাজ পড়ে আয়, তারপর গরম গরম নুডলস খাবো, মুভি দেখবো, কেমন? কিন্তু কোনো কথা না, ইটস ফাইনাল, গো হারি আপ।
আমি আর কোনো কথা বললাম না, চলে গেলাম ওয়াশরুমে। অল্প কিছুক্ষণের মধ্যে আমি ওয়াশরুম থেকে বের হয়ে নামাজের জন্য বিছানা নামাতে দাঁড়ালাম। হঠাৎ দেখি